কিছু উপাদান আমি রাখবো, যে উপাদান দর্শক সোজা কথায় খাবে। এই খাওয়ানোর উপাদানের গল্প যখনই আসতে শুরু করে এবং সেখানে যখন লোকসংস্কৃতি একটি বিশেষ উপাদান হিসেবে চলে আসে, তখন যারা বোদ্ধা নয়, যারা অভিজ্ঞ দর্শক, আমি বোদ্ধা বলছি না, অভিজ্ঞ দর্শক, তারা ধরে ফেলে খুব সহজেই যে লোকসংস্কৃতির উপাদানটা ওনারা ওই নির্দেশক বা ওই নাট্যটিতে কিভাবে কি কারণে ব্যবহার হয়েছে সেটা ধরা পড়ে যায়। ফলে সেই জায়গা থেকে সেখানে একটা ভয়ঙ্কর আশঙ্কার মেঘ জন্মায়। এই আশঙ্কাটার ক্ষেত্রে আমি মনে করি লোকসংস্কৃতির উপাদান তো প্রয়োজন হবেই নাট্যে। সুব্রতর সঙ্গে গতকাল রাত্রে একটা কথা হচ্ছিল ওর কাঙালডোম এই উপস্থাপনা নিয়ে। ও একটা চলন তৈরি করেছে, সেখানে কিছু এমন একটা ফর্ম তৈরি করেছে যেখানে আধুনিক কবিতার ব্যবহার আছে, অ্যাবসার্ডিটি আছে অনেক ভয়ঙ্কর রকম ভাবে। তা আমি বলছিলাম যে দর্শক সাধারণ কিভাবে রিলেট করছেন, আবার তার সঙ্গে সঙ্গে লোক আঙ্গিকের ব্যবহার প্রচন্ড মাত্রায় আছে। সুব্রত বলতে চাইছে ওর বক্তব্য অনুযায়ী, যেটুকু আমি বুঝলাম, যে ও লোক সংস্কৃতির যে উপাদানগুলো আছে সেগুলোকে আমাদের নাট্যের সঙ্গে সম্পৃক্ত করে তাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করাটা খুব জরুরি। সেক্ষেত্রে আমার আশঙ্কা আছে, পরবর্তীকালে আর কথা হয়নি ওর সঙ্গে, আমার আশঙ্কাটা এইটাই যে লোক সংস্কৃতির নিজস্ব একটি ধরন আছে, তার নিজস্ব একটি চলন আছে, তার নিজস্ব একটি যাপন আছে, সেখানকার মানুষজনের একটি নিজস্ব যাপন আছে। সেই যাপনে যদি কোনো না কোনোভাবে কিছুটা সময়ের জন্য হলেও একজন আধুনিক সময়ের নাট্য নির্দেশক বা নাটককার বা অভিনেতা বা শিল্পী সম্পৃক্ত না হতে পারে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়, এবং সেই দুর্ঘটনা বারংবার ঘটেছে বাংলা থিয়েটারে। কলকাতার একটি রেপার্টরির বড় একটি নাট্য নির্মাণে নির্দেশককে প্রশ্ন করেছিলাম যে আপনি যে বাংলার লোকনাট্য ব্যবহার করলেন, লোক আঙ্গিকগুলো ব্যবহার করলেন, সেক্ষেত্রে কি মনে হলো যে এটি আধুনিক নাট্যের লোক ফর্ম একটা তৈরি হলো? বললো না। সে ট্রুলি বলেছে না, আমি কিছু কিছু উপাদান ব্যবহার করার জন্য খুব সতর্কভাবে তাদেরকে সেইভাবে তালিম দিয়েছি, অনুশীলন করিয়েছি, যতটা সম্ভব তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সেই শিল্পীদের, এবং সেটা ট্রুলি তারা যতটুকু করতে পেরেছে সেটাই ব্যবহার করেছি। তিনি বলেছেন, হয়তো সত্যিকারেরই বলেছেন, সেটাই মেনে নিয়েছি, তর্কে যায়নি। কিন্তু আশঙ্কা সম্ভাবনা যতটা না বেশি, তার থেকে আশঙ্কার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার কারণ অতনুদার কথার প্রথমেই নিহিত আছে যে সঠিকভাবে তার শিক্ষা বা তাকে খোঁজার চেষ্টা। আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে যেহেতু সাবজেক্টটা এটাই, বাধ্য এই কারণে যে একটা ভয়ঙ্কর রকমের রিস্ক ফ্যাক্টর তৈরি হয় আমাদের নিজস্ব বেড়ে ওঠা, নিজস্ব যে জলবায়ু, নিজস্ব প্রকৃতির যে উপাদান, সেই উপাদানগুলো ভীষণ মাত্রায় ভর করে এবং ভরে থাকে লোক সংস্কৃতির শিল্পীদের মধ্যে। তাদের জীবন, তাদের আচরণ, তাদের যাপন, তাদের প্রতিদিনকার নিত্যদিনের যে কাজ কর্ম, তার সমস্তটার মধ্যে লোক সংস্কৃতির উপাদানগুলো জড়িয়ে আছে। তার ব্যতি রেখে তার বাইরে আমিও নই। কিন্তু আমরা আমাদের যে নানান নিজস্ব কর্মপদ্ধতির মধ্য দিয়ে আধুনিক থিয়েটারে শিক্ষিত হয়েছি, সেইখানে কিছুটা হলেও আমি আমার প্রকৃতির থেকে, আমি আমার নিজস্ব সম্পদ, প্রাকৃতিক সম্পদ থেকে, পরিবেশ থেকে কোনো না কোনোভাবে হলেও একটু সামান্য হলেও সরে থেকে চেষ্টা করি বোঝার যে আমার নিজস্ব মাটির সম্পদ কিভাবে বেড়ে ওঠে। আর এই বুঝতে গিয়ে যখন তার কাছাকাছি যাই, একজন আধুনিক নাট্যের নির্দেশক বা শিল্পী বা আমার মতো একজন মানুষ থিয়েটারের, যখন ওই লোকশিল্পের সন্ধানে লোকশিল্পীর কাছাকাছি যাই, তখন অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেটা হচ্ছে তাদের কাছ থেকে কিছু নিয়ে নেওয়ার প্রবণতা, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি, তাদের কাজের প্রতি সম্মান, তাদের কাছাকাছি গিয়ে তাদের জীবনটাকে বোঝা এবং বুঝে সেই রস আহরণ করার সময় আমাদের নেই। আমাদের এই ব্যস্ত জীবনে আধুনিক নাট্যের নির্মাতারা যত দ্রুত সম্ভব তাদের কাছ থেকে যত সহজ পথে কিছু উপাদান নিয়ে সেটাকে তার নাট্যে প্রয়োগ করে, এবং
তাদের প্রতি যে সম্মান, তার যে মানসিক, তার যে নান্দনিক, তার সামগ্রিক যে সম্মানের জায়গা, সম্মান সম্পর্ক তৈরি করে, প্রতিটি সম্মান সম্পর্ক তৈরি করে, সেই জায়গাটাই একটা আশঙ্কা তৈরি হয়। এবং সেই আশঙ্কা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ ও পরোক্ষে সেই নাট্যটি যেটি নির্মিত হলো লোক সংস্কৃতির উপাদান দিয়ে, ওই শর্টকাট মেথডে, সেটি তখন আসলে একটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল অবস্থায় চলে যায়, একটা মেকিফ জায়গায় চলে যায়। এবং এই সম্ভাবনার, এই আশঙ্কার মেঘে আমরা দেখতে পাই যে স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপির সঙ্গে নাটককারের যে রচনা, তার সঙ্গে নাট্যের যে ফর্ম, নাট্যের ফর্মের সঙ্গে নির্দেশকের চিন্তা ভাবনার প্রয়োগের সঙ্গে কলাকুশলীর ব্যবহার, শরীরের আঙ্গিক হোক, বাচিক হোক, সাত্ত্বিক আহার্য যাই হোক, সবটা কেমন যেন গুলিয়ে একটা খিচুড়ি লোকাঙ্গিক সর্বস্ব আধুনিক নাট্যে পর্যবসিত হয়। এই আশঙ্কাটির মূল জায়গা আমার একটাই, খুব একদম সেন্ট্রাল পয়েন্টে আমি বলতে চাইছি যে যাপনের প্রতি সম্মান, তার সম্পর্কে জানা এবং জেনে সেটাকে সঠিকভাবে সেই জ্ঞানটিকে ধারণের মধ্য দিয়ে প্রয়োগ করা, এই জায়গাতেই সব থেকে বড় সংখ্যা। যদি চরণ দাসের উদাহরণ দেন, হাবিব তানভীরজির জীবনযাপন, জীবনাচরণ, তার চিন্তা, তার চেতনা, তার প্রয়োগ নিশ্চয়ই আপনারা জানেন। বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এরকম অতীতে বহু মানুষের ক্ষেত্রে ঘটেছে। লোক সংস্কৃতি চর্চায় তাদের দিনের পর দিন, রাতের পর রাত, শুধু লোক সংস্কৃতি বলবো কেন, লোক সংস্কৃতির সঙ্গে ভারতীয় নিজস্ব অন্যান্য সংস্কৃতির যে চর্চা, কাব্য, আমার সংস্কৃতি চর্চায় কাব্য সাহিত্য থেকে শুরু করে সমস্ত কিছু আছে। এখানে আজকে লোক সংস্কৃতি সম্বন্ধে আলোচনা হচ্ছে। তার প্রতি সম্মান দিয়ে তার কাছাকাছি পৌঁছে সেই যাপনকে স্পর্শ করতে পারলেই আমার মনে হয় আধুনিক নাট্যে তার প্রয়োগ ঠিকঠাক হতে পারে নির্দেশক, নাটককার, কলাকুশলীর সঙ্গে। একদম শেষ করে দেবো, অদ্রিজাদি বলেছেন সময় শেষ। একটা কথা বলে, যদিও সে প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, আমি নিজে আমার মতো করে উত্তর সাজিয়েছি, সেটা আমি আজকে আর বলবো না, কারণ যার কাছে প্রশ্ন করেছি তার কাছ থেকে চাইবো। শাইখ সিদ্দিকী বাংলাদেশের নাটককার, নির্দেশক, অভিনেতা, পালা গানের নাটককার। ও যখন পালা এখানে করতে এসেছে, ওর নাটক যখন আমরা দেখছি, ওর পালা, ও এখানে দুটি জায়গায়, চাকদহ এবং বাঁকুড়াতে সেই পালা ফর্মটিকে ওখানে ট্রেন্ড করেছে, তাদেরকে অনুশীলন করিয়ে দুটো নাট্য তৈরি করেছে, সেটা দিয়েছে। আমি শাইখকে বললাম, শাইখ, পালা একটি পিওর লোকনাট্য, একটি নিখাদ লোকনাট্য। তাহলে তুমি যে কাজটা এখানে করালে, সেটা কি আধুনিক নাট্য না পালা নাট্য? পিওর লোকনাট্য করালে ভানুসুন্দরী পালা, নাকি আধুনিক নাট্য সেটি? এইখানে আমার কাছে মনে হয়েছে একটা গড়বড় আছে, যে আধুনিক নাট্যে ও পালা করছে, পালাটা একটা একদম নিখাদ লোকনাট্য। তাহলে ও কি করলো? আধুনিক নাট্যে প্রয়োগ করলো পালাটা, নাকি পালাটাই করলো? সেখানেও সমস্যা। এই সমস্যার জায়গাটা আমি তুলে ধরলাম, কারণ সময় কম, আরো বিস্তারিত যাওয়া যেত। আমি বরঞ্চ এখানে যারা আছেন, তারা যে ফর্ম নিয়ে কাজ করছেন, যে মাটিতে দাঁড়িয়ে কাজ করছেন, তাদের কথাগুলো শুনলে আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হব। ধন্যবাদ সকলকে। অতনুদার কাছে। ধন্যবাদ অভিককে, খুব সুন্দরভাবে এই সমস্যাগুলোর দিকে আলোকপাত করেছেন তিনি। আমরা পড়েওছি রবীন্দ্রনাথের লেখায়, যেখানে তিনি বলছেন যে ভালো নয় শৌখিন মজদুরি। মনোজমিত্রের একটি নাটকেও আমরা দেখেছি যে একটি চরিত্র, সে বলছে যে সে লোক সংস্কৃতির ধারক বাহক, এবং সে এইভাবেই কথাটা বলছে যে আমি ফুক বড় ভালোবাসি। আমার মাথায় আপনারা দেখতেছেন একখানা তালপাতার টুপি, কেন না তালপাতা হইল গিয়া ফুক। আমার কাঁধে দেখতে পাইতেছেন একখানা পাটের ঝোলা, কেন না পাট হইল গিয়া ফুক। তো এই যে লোক দেখানোর সংস্কৃতি, লোক সংস্কৃতিকে ব্যবহার করে সেটাকে, যেটা অভিজ্ঞভাবে বললেন যে পাবলিক সেটা খাবে, এই খাইয়ে দেওয়ার যে মানসিকতা, এটা কি সত্যি কি আমরা প্রকারান্তরে শৌখিন মজদুরি করে চলেছি? এবং পাশাপাশি সম্ভাবনার দিকটাও আমরা শুনতে চাইবো আজকের অন্যতম আলোচক মনীষ মিত্রর কাছে। নমস্কার। মঞ্চে যারা রয়েছেন তারা প্রত্যেকেই শ্রদ্ধেয়। অদ্রিজা এবং অভিক বন্ধুস্থানীয়, উজ্জ্বল নিজের ভাইয়েরই মতন। অতনুদা সঙ্গে আমার আজ মুখোমুখি আলাপ প্রথম, কিন্তু ওকে বাংলায় কে না চেনে। আপনাদের প্রতিও আমার শুভেচ্ছা, ভালোবাসা। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সুব্রত কি এখানে আছে? সুব্রত, আমরা আজকে নাটকটা করব না, কিন্তু
15-20 মিনিট বললে হবে না, আমাকে 1 ঘন্টা বলতে দিতে হবে। ওরা যখন 15 এবং 20 মিনিটের ডিবেট করছিল, তখন আমি ভেবে দেখলাম আমি কোনো মতেই 15-20 মিনিটে গোছাতে পারবো না, আমার অনেক বলার আছে। এবং অতনুদা যা যা ক্লুজ দিয়েছেন, সেই 3টে ক্লু কিন্তু খুব ইম্পর্টেন্ট 3টে ক্লু। সেই 3টে ক্লু সম্পর্কে এই রকম একটা সভায় অন্তত কয়েকটা কথাও যদি হয়, তাহলে আমার মনে হয় হিস্টোরিক্যালি এটা সিগনিফিকেন্ট যে একটা সময় একটা খুব প্রত্যন্ত জায়গায় বসে কয়েকটা মানুষ এই ভাবনাগুলো ভেবেছিল, কথাগুলো বলেছিল, এই কথাগুলোর হয়তো কোনো তাৎপর্য ছিল। অতনুদা প্রথম বলেছেন যে কমিউনিটি পার্টিসিপেশনের কথা, লোকনাট্যে যে সমাজের মধ্যে হয় সেই সমাজের একটা বড় অংশ তাতে অংশগ্রহণ করে, একটা সক্রিয় অংশগ্রহণ হয়। 2 নম্বর বলেছেন যে, বা অভিকের কথাও বেরিয়ে এসছে যে ওই লোকনাট্যকে বা লোক সংস্কৃতিকে বহিরাগতর মতন করে, ওই কম্পিউটারের একটা ভাষা আছে কাট অ্যান্ড পেস্ট, সেটা কোনোভাবেই ধারণ না করে একটা কিছু ঢুকিয়ে দেওয়া, কেটে জুড়ে দেওয়া, সেটার একটা আশঙ্কার কথা বলেছে। এবং লোক সংস্কৃতির একটা তো নিজস্ব চলন আছে, নিজস্ব একটা মাটি আছে, এবং সেই চলনটা সেই মাটি থেকেই উদ্ভূত আর কি। আমি দেখেছি যে কেরালে যে লোকনাট্যগুলো হয়, থেইয়াম বা ইত্যাদি, সেখানে প্রচুর চালের ব্যবহার হয়, মানে অহেতুক, সেটা মোটিভ হিসেবে খুব কিছু কন্ট্রিবিউট না করলেও চালের ব্যবহার হয়। সেটা কিন্তু ওই মাটিতে প্রচুর চাল ফলে বলে হয়, ফলে এটা সবটার সঙ্গে খুব রিলেটেড। তারপরে এসেছে চরণ দাস চোরের কথা ইত্যাদি। আমার মনে হয় যে 2টো ভাগে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে আমি লোকসংস্কৃতির আধারে নাটক নির্মাণ করার চেষ্টা করছি, বা শর্টকাট পদ্ধতিতে লোকসংস্কৃতির উপাদান আমার নাটকে গুঁজে দিচ্ছি, আর উজ্জ্বল বা সুব্রত বা হরিমাধব দা বা প্রদীপ দা তাদের নাটকে লোকনাট্যের উপাদানের আধারে কিছু গড়ে তুলছেন। এ দুটোর কিন্তু একটা মৌলিক তফাৎ আছে। মৌলিক তফাৎটা এই যে, আমি সুব্রতকে এসে এখানে বলছিলাম ওদের নানান ধরনের যে কর্মকাণ্ড, উজ্জ্বলদেরও সেরকম নানান ধরনের কর্মকাণ্ড, তার মধ্যে দিয়ে ওরা এলাকার মানুষ, মাটি, জল, সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত, তাই ওদের একটা আর্টিস্টিক অধিকার আছে যে সেই উপাদানগুলো ধারণ করার এবং প্রয়োগ করার একটা আর্টিস্টিক অধিকার। আমি বলছি খুব কনসিয়াসলি শব্দটা। বা যখন প্রদীপদা দংশন করেছিলেন, আমি ইয়েটা দেখিনি, ওই না হ্যাঁ, আবার হ্যাঁ প্রদীপদা মায়াও করেছেন পরে। আবার এরকমও নয় যে উজ্জ্বলের হাতে পড়ে বা সুব্রতর হাতে পড়ে বা গ্রামীণ জায়গা থেকে যারা থিয়েটার, আধুনিক থিয়েটারের চর্চা করছেন বা করার চেষ্টা করছেন, তাদের হাতে পড়ে লোকসংস্কৃতির সবসময় খুব সঠিক ব্যবহার হতেই পারে। এটা সেই পরিচালক, তার যাপন, তার দলের যাপন, তার মেধা এবং এই লোকজীবনের সঙ্গে তার সম্পৃক্তির একটা প্রশ্ন থেকেই যায়। আমি আমার ব্যক্তিগত 2-3টে কথা বলি, সত্যি তো 1 ঘন্টা বলা যাবে না। কলকাতায় থেকে যারা বা যে পরিচালকেরা সবচেয়ে বেশি লোকসংস্কৃতির কাছে গিয়ে নতজানু হয়ে বসেছে, তার মধ্যে বোধহয় এই মুহূর্তে ভারতবর্ষে প্রধানতম আমার নাম করা যেতে পারে, কারণ আমি প্রত্যেকটি নাটকের ক্ষেত্রে লোকসংস্কৃতির কাছে গিয়েছি, কখনো কখনো
ব্লান্ডার করেছি, মেস করেছি, কিন্তু গিয়েছি কিন্তু কোনো শর্টকাট প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছু অর্জন করার জন্য নয়, বা একটা কেক তৈরি হয়ে যাওয়ার পরে কেকের ওপরে যেরকম একটা টপিং দেওয়া হয় যাতে কেকটা দেখতে সুন্দর হয়, তাতে কেকটার স্বাদ খুব বদলায় না, দেখতে একটু ভালো হয়, সেইভাবে লোক সংস্কৃতিকে ব্যবহার করার জন্যও নয়। আমরা সুন্দরবনের বনবিবির পালার উপর যে কাজটা করেছিলাম সেটা বাদ দিয়ে তার পরের অংশটার কথা বলছি। এটা বলছি আত্মপ্রচারের জন্য নয়, সেটা বলছি কারণ সেই সফরটার উদাহরণেই আমি আমার সম্ভাবনা এবং শঙ্কার কথাটা বুঝতে চেষ্টা করব, বা সকলেই খুব আত্মীয় পরিজনের মধ্যেই বসে আছি, তারাও যদি কোনো ভুল ভাবনা থাকে হয়তো ধরিয়ে দিতে পারবেন। রায়ত নাটকটা যখন আমরা নির্মাণ করি তখন শশী থারুরের একটা উপন্যাস রায়ত নামে আমি পড়েছিলাম। হঠাৎই বইটা অক্সফোর্ডে গিয়ে আমার হাতে আসে এবং বইটা পড়ার পর আমার মনে হয় যে এই মুহূর্তে ভারতবর্ষে তখন এই আগের পর্যায়ে যে সংঘ পরিবার এবং এই স্যাফরন কালারের দাপাদাপি শুরু হচ্ছে সবে ভারতবর্ষে, তোমার মনে হচ্ছিল যে ইটস এ ভেরি রেলিভেন্ট টেক্সট, এটা এই মুহূর্তে খুব দরকারি একটা স্ক্রিপ্ট, একটা দরকারি বিষয়। আর ঠিক ওটা পড়ার পরপরই আমরা ওখানে একটা এই দোলের সময় তখন একটা মেলা হতো, এই কি জানো না না দোলের সময় যেটা হতো পলাশ পার্বণ, পলাশ পার্বণ বলে একটা ফেস্টিভ্যাল খুব সেই সময় শুরু হলো। আর আমরা ওই পুরুলিয়ায় গিয়ে পড়লাম। তো পুরুলিয়া আমরা বাসে গিয়েছিলাম, পুরুলিয়া শহর অব্দি, পুরুলিয়া শহরে যখন বাসটা দাঁড়ালো ওই আধো ঘুম আধো জাগরণে, তখন আমার ভীষণ একটা ক্লান্তি বোধ হচ্ছে, ভীষণ এত সেই বিহারের দিকে চলে যাবে যে বাসগুলো, তারা সমানে প্যাসেঞ্জার হাঁটছে, আর আমার সমস্ত ইলিউশন নষ্ট হয়ে যাচ্ছে যে কি এই পুরুলিয়ার পলাশ মেলা, এর জন্য চলে এলাম। তারপর যখন সেটা ওই গড় জয়পুরের দিকে বাসটা যাত্রা আরম্ভ করলো তখন দেখলাম যে ওই বলেছিলেন রামকিঙ্কর বেজ বলেছিলেন, যখন গুরুদেব ছবি আঁকতে পাঠিয়েছিলেন উনি বলেছিলেন যে সবাই ছবি এঁকেছে, স্কেচ করে নিয়ে এসছে, ওনাকে বলেছে তুমি কিছু করনি, উনি তো সারাদিন গাঁজা টেনেছেন। তারপরে ফিরে এসে বলেছে যে তুমি কিছু করনি, বলেছে আকাশে এত আগুন লেগেছে রঙের, আমার হাতে আর রং আসেনি। তখন আমি সেই রং দেখতে আরম্ভ করলাম, পলাশের রং, আর জড়িয়ে পড়লাম। আমার মনে আছে পলাশ মেলায় 3 দিনের জন্য যাওয়ার 7 দিনের মাথায় আমি আবার গেলাম এবং দলের সবাইকে নিয়ে গেলাম, এবং বারবার ওই মাটি, ওই তাল, ওই সুর, ঝুমুর গান হচ্ছে, নাচনি নাচ হচ্ছে, রাতের পর রাত জেগে ছৌ দেখছি। এবারে খুব এখন ভাবলে খুব মজা লাগে, আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমি ভাবলাম যে 1 মাসের মধ্যে আমরা চূড়ান্ত পর্যায়ে ছৌ নাচটা শিখে নেবো আর কি, মানে ফলে ফুল টিমটাকে লাগিয়ে দিলাম ছৌ শিখতে। তারা তো অক্লান্ত পরিশ্রম করে ছৌ শিখতে আরম্ভ করলো। কেন, কোন নাটকে ব্যবহার হবে, এই ফর্মটার আদৌ কোনো ভবিষ্যৎ প্রয়োজন আছে কিনা, এগুলো একদম না ভেবেই সত্যি কিন্তু আরম্ভ হয়েছিল। আর রায়টের বিষয়টা ছিল, রায়টের মূল গল্পটা ছিল জালিলগড় নামে একটা গ্রামের, সেটা ইউপির একটা গ্রাম, সেখানে ওই ভদ্রমহিলার নাম কি জানো, প্রিসিলা হার্ট আমেরিকা থেকে একটা এনজিওর হয়ে কাজ করতে আসেন, এবং তার সাথে লক্ষ্মণ নামে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একটা সম্পর্ক হয়। লক্ষ্মণ নামে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একটা সম্পর্ক হয়, তারপরে ওখানে তখন কর সেবা শুরু হয় এবং প্রিসিলা হার্টকে স্ট্যাব করা হয়। প্রিসিলা হার্টের বডিটা পোস্টমর্টম করার সময় দেখা যায় যে তার গর্ভে একটা ফিটাস, এবং সাহিত্যিক ওইটা
একটা ইঙ্গিত দিয়ে ছেড়ে দেন, এটা মেবি লক্ষ্মণের ফিটাস, কারণ ওখানে ওর লক্ষ্মণ ছাড়া কারোর সঙ্গে সেই রকম সম্পর্ক গড়ে ওঠেনি। ওই যে রাত্রিবেলায় পুরুলিয়ার গ্রামের মধ্যে দিয়ে হেঁটে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, ছৌ দেখতাম, নাচ দেখতাম, অমূল্য কাকার ঘরে বসে ঝুমুর গান তখন খুব বিড়ি খেতাম, কাকা খুব ভালো বিড়ি বানাতো, বিড়ি টানতাম, এই সবটার সাথে। আর সে খুব কষ্টসাধ্য থাকা আর কি, কারণ যেখানটায় থাকতাম সেখান থেকে মানে ওই নিত্যক্রিয়া করবার যে কর্ম সেটা করতে নদীর ধারে যেতে হতো, সেটা প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। তখন 40-45 ডিগ্রি সেলসিয়াস, কারণ বসন্ত উৎসবের পর যাচ্ছি, মানে তখন অলরেডি বেশ গরম পড়ে গেছে। টাওয়েল ভিজিয়ে মাথা দিয়ে মুড়ে যেতাম, সেগুলো শুকিয়ে যেতে যেতে যেতে, এবং ওটা তো অভ্যাস নেই, কিন্তু ওই জীবনটার সাথে কোথাও একটা জড়িয়ে পড়ছিলাম এবং জড়িয়ে পড়তে আগ্রহ অনুভব করছিলাম। করতে করতে আমার মনে হলো যে জলিল ঘাটটা যদি পুরুলিয়ার একটা গ্রাম হয়, আর ওই লক্ষ্মণ যদি একজন ছৌ শিল্পী হয়। সেখান থেকে খুঁজতে খুঁজতে আমরা পেলাম যে আদবানি সাহেব একটা রথ বার করেছিল না, সেই রথটা ঝালদা দিয়ে পাস করেছিল, এবং তখন 11টা মুসলমান পরিবারকে পুড়িয়ে মারা হয়েছিল। সেখান থেকে আমি খুঁজলাম, খুঁজতে খুঁজতে পেলাম যে যেহেতু ছৌয়ে মূলত হিন্দু দেবদেবী সাজা হয়, তাই মুসলমানরা সাধারণত কার্তিক বা গণেশ নাচে না। একজন নাচতো, তাকে খুব সোশ্যালি হিউমিলিয়েটেড হতে হয়েছিল। হামিদ বলে একটা চরিত্রের উদ্ভব হলো, এবং প্রিসিলা হার্টের সঙ্গে তার সম্পর্ক তৈরি হলো। এবং এই যে একটা সম্পর্ক, যেটা একজন বিবাহিত মানুষের সাথে তার আর একটা কোনো সম্পর্ক দক্ষিণ এশীয় কোনো সমাজ মেনে নেয় না, তাহলে মেনে নেওয়ার একটা সূত্র তৈরি করতে হয়, অনুপ্রেরণার একটা সূত্র তৈরি করতে হয়। তাই জন্য একজন বৃদ্ধা নাচনিকে রাখলাম, কারণ নাচনি যিনি, তিনি তো জীবন প্রেমিক, তিনি তো জীবন রসিক। তার কাছে তো ওই সামাজিক সম্পর্কের বন্ধনগুলোই শেষ কথা না, তার ঊর্ধ্বের কোনো প্রেমের কথা তিনি বিশ্বাস করেন। এইভাবে ওই নাটকটা গড়ে উঠলো। ওরা অনেকটা ছৌ শিখেছিল, বাজাতে তো খুবই ভালো পারতো, এবং একজন দুজন তো ওই লোকাল ছৌ টিমের সঙ্গে নাচও করেছিল। তাই কোনো শর্টকাট মেথডে এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করলে এই নাটকটা হিট করবে, এরকম কোনো মন থেকে ওই কাজটা করা হয়নি। এবং এরকমও হয়েছিল যে ভাষার শিক্ষা, যে কথাটা উঠে আসলে একটু আগে, যে ভাষা, যে ভাষায় বলা হয় আর কি, করেছে বলে দিলেই গ্রামীণ বাংলার কথা হয় না তো। ভাষার তো একটা নিজস্ব ডিকশন থাকে, সুর থাকে, স্বর থাকে, অপিনীতি ও বিস্তৃতির একটা চেহারা থাকে। কিন্তু বেশিরভাগ সময় আমি খুব বিখ্যাত দলের বিখ্যাত নাটকে দেখেছি, সে দলটা সম্প্রতি উঠে গেল, কি সব গন্ডগোল হলো ভেতরে, খুব মানে বড় দল আর কি, বুঝতেই পারছেন কাদের কথা বলছে। সেখানে আমি দেখেছি একজন বিখ্যাত ফোকের মানুষ সেটার মিউজিক করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে ঝুমুর হচ্ছে, মাদল বাজছে, অভিনেতারা ভাংড়া নাচছেন। তা মানে এটা হচ্ছে ওই হেট্রোজেনাস করে ফেলা, কোনটার সঙ্গে কোনটার ব্যবহার হতে পারে সেই সম্ভাবনার কথা না বুঝতে পারা। একটা সংলাপ ছিল রায়টে যে ওই হামিদ প্রিসিলা হার্টকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে, আশেপাশে একটু গন্ডগোল বেঁধেছে। তা হামিদ বলতো যে দিদি ও যে পাহাড় দেখছো না, ওটা আমাদের অযোধ্যা বটে, এই মাটিতে পা ফেলো না দিদি, তো মনে হবে কে যেন নাগড়া মাদল বাজাইছে। আমার মাটি খুব সুখা দিদি, কিন্তু এই মাটিতে অনেক তাল আছে দিদি, অনেক সুর আছে। মাটিতে পা ফেলো না, তো মনে হবে কে যেন নাগড়া মাদল বাজাইছে। শরীরে কাপন ধরে যায় দিদি, আপনি লাচ আছে। এইটা যখন আমি লিখেছিলাম এই সংলাপটা, তখন এই ভাষাটা আমার জানা ছিল না, ভাষাটা আমায়
অমূল্য কাকার সঙ্গে বসে ডিকশন থেকে আরম্ভ করে সবটা ঠিক করতে হয়েছিল, কিন্তু এই অনুভবটা কিন্তু আমার পুরুলিয়ার মাঠে হাঁটতে হাঁটতে মনে হয়েছিল, যখন একটা বাচ্চা ছেলেও ছবির তালটা শরীর দিয়ে বোঝে। ওখানে একজন নাচনি, দাঁড় নাচ, অসংখ্য ফর্মস, যে কেউ যেন ঢোল বা মাদল বাজাতে পারে। তাই প্রসেসটা, প্রক্রিয়াটা এরকম অর্গানিক হলে বোধহয় ভালো হয়। কিন্তু শঙ্কাটা পরে বুঝেছিলাম। শঙ্কাটা হচ্ছে ওই ধনাকুড়া বলে আমাদের একজন ছিলেন, তিনি আমাদের ছৌ শিখিয়েছিলেন। ধনাকুড়া একদিন পুরুলিয়া থেকে কলকাতায় আসছে, তা খুব বিষণ্ণ মুখে বিষণ্ণ মনে এসে ঢুকলেন আমাদের বাড়িতেই। তারা থাকতেন, রায় নাটকের অনেক গান আছে, কাকা ঘরে 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 শুয়ে গান গাইছেন। আমরা সীমা বসে কাকার কাছ থেকে গুনগুন করে শুনেছে, পরে আপন নিয়মে তা প্রয়োগ হয়েছে। সেদিনকে ধনাকুড়া খুব দুঃখ মন করে বসে আছে। আর আমাদের কাছে আসলে খুব আনন্দ পেত। আমি তখন জিজ্ঞেস করলাম, কাকা কি হয়েছে? বললো যে ওই মাহাতো বাবু আছেন। মাহাতো বাবু বললেন যে তোরা কেন ছৌ করিস? তা আমি কিছু বলতে লাগলি কাকা, মানে আমি কিছুই বলতে পারলাম না যে কেন ছৌ করি। তখন আমি ধনাকুড়াকে বলেছিলাম, ভবিষ্যতে যদি উনি এই প্রশ্নটা করেন তাহলে ওনাকে বলো যে আগে যাও ওই পলাশ গাছগুলোকে জিজ্ঞাসা করো যে তোমরা কেন এত লাল ফুল ফোটাও, তারপর আমাকে জিজ্ঞাসা করো কেন আমি ছৌ নাচি। প্রসেসটা এতটাই অর্গানিক হওয়া উচিত। হাবিবজির কথা এসেছে, হাবিবজির সমস্ত নাটক আমি দেখেছি, খুব শ্রদ্ধার সাথে বলছি। অতনুদাও বলেছেন যে থিয়েটারে যদি কোনো লোকনাটক যা প্রায় বিলুপ্ত হতে চলেছে তা যদি স্থান পায় তাহলে সেই ফর্মটা এক্সিস্ট করতে পারে। আমি এইটার সঙ্গে একেবারে একমত নই। আমার মনে হয় যে যখনই নগর কেন্দ্রিক লোকেরা ওই থিয়েটারে ব্যবহার করার মোটিভেশন থেকে লোক সংস্কৃতির কাছাকাছি যায়, তারা লোক সংস্কৃতির লোকজনদেরকে বিপুল অশ্রদ্ধা করেন, বিপুল এক্সপ্লয়েট করেন, তাতে তাদের ক্ষতি হয়। লাভ তার ব্যক্তিগতভাবেও কিছু হয় না, তার ফর্মেরও কিছু হয় না। কারণ আমি অনেকবার দেখেছি নান্দিকার ফেস্টিভ্যালে যে হাবিবজি এবং তার কন্যা নাগিন কোনো 5 তারা হোটেলে থাকতে চলে গেছেন, আর ওদের ওই সেই শিল্পীরা যাদের দেখে মনে হচ্ছে যে মাটি কুপিয়ে এসেছেন, তারা হয়তো ওই একাডেমির সামনে ফুটপাতে বসে আছেন, কখন বাস আসবে, তারপর তারা হয়তো মহারাষ্ট্র নিবাসে গিয়ে উঠবেন। ফলে এই অন্তর, এই সম্মানের তফাৎ একই মঞ্চ ভাগ করার পরেও কিন্তু থেকেছে। হাবিবজিকে ইন্ডিয়ান থিয়েটারের একজন মায়েস্ট্রো ভাবা সত্ত্বেও সেটা স্বীকার করাতে আমার কোনো আর্টিস্টিক অসুবিধা নেই। কিন্তু আমি আমরা ছত্তিশগড়ে ব্যাপকভাবে কাজ করেছি। সীমা তিজানজির কাছে হাতে করে বসে পান্ডবানি শিখেছে, আমরা পুনরাম নিসারজির কাছে পান্ডবানি শিখেছি, আমাদের ছেলেমেয়েরা শান্তিবাই চেরাকের কাছে। আমরা মানে ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছত্তিশগড়ের নাচা, পান্ডবানি। সীমা একবার একটা মেলায় পান্ডবানি করেছিল, সেটা পান্ডবানির মেলা। ফলে সেখানে পুনরাম নিসারজির সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। পুনরাম নিসারজি একজন পদ্ম অ্যাওয়ার্ডি আর্টিস্ট, যিনি পদ্মশ্রী পেয়েছিলেন। তিনি মূলত পান্ডবানি আর্টিস্ট, কিন্তু তাকে 350 না 450 টাকার মাত্র সম্মান দক্ষিণা দিয়ে ঘর কে নাম দামাত নাকি গাঁও কা নাম সসুরাল যে নাটকটায় অভিনয় করিয়েছেন দীর্ঘদিন ধরে হাবিবজি। ফলে আমার মনে হচ্ছে সেটা একটা এক্সপ্লয়টেশন। একজন পদ্ম অ্যাওয়ার্ডি আর্টিস্ট যখন পুনরাম নিসারজি মারা গেলেন গত বছরে, তখন আমি শুনেছি যে হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল যে হি ইজ আ পদ্ম অ্যাওয়ার্ডি, উনি একজন পদ্মশ্রী আর্টিস্ট, ওর একটু স্পেশাল চিকিৎসা কিছু করা হোক।
তখন সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন এবং ডাক্তাররা জিজ্ঞাসা করছে এ পদ্মা কেয়া হতা হ্যায়। ফলে লোক সংস্কৃতির লোকজনেদেরকে প্রাথমিকভাবে শ্রদ্ধা করতে হবে, প্রাথমিকভাবে তাদের কাজে আকৃষ্ট হতে হবে, তাদের জীবনের কাছাকাছি পৌঁছতে হবে। তারপর যদি কোনো আলো আলোকিত করে, তাই সেই আলোর আশ্রয়ে যদি কিছু থিয়েটারে গড়ে ওঠে, থিয়েটারে কোনো চেহারা নেয়, সে তো ভালো কথা। কিন্তু জোর করে বাইরে থেকে বহিরাগতর মতন করে, লোভীর মতন করে এই লোকশিল্পীদের, তারা কিন্তু আমাদের কাছে কিছুই চাইছেন না। কোন লোক সংস্কৃতির কোন শিল্পী আজ পর্যন্ত ভারতের ইতিহাসে কেন পৃথিবীর কোন ইতিহাসে কখনো কিন্তু এসে বলেননি যে আমার ফর্মটা আর এক্সিস্ট করবে না, বা আমাকে একটু সুযোগ দাও তোমাদের নাটকে। আমরাই তাদের দ্বারস্থ হয়েছি। অন্তত সেইটুকু কথা মাথায় রেখে বাংলা থিয়েটারের, ভারতীয় থিয়েটারের সেইটুকু ঋণ মাথায় রেখে যদি আমরা ভবিষ্যৎ দিনে পা ফেলি, আমাদের শৈল্পিক কাজকর্মের নিজেদেরকে বিন্যস্ত করি, তাহলে হয়তো একটা বড় সংখ্যা এড়ানো যাবে। আর সম্ভাবনা তো রয়েছে। সম্ভাবনা যদি না থাকতো তাহলে গ্রটস্কি কেন বারবার ইন্ডিয়ান ট্রেডিশনাল থিয়েটারের কথা বলেছেন? কেন রিচার্ড শেকনার ওই রামলীলার ওপর একটা বই লিখে ফেললেন? কেন পিটার ব্রুক মহাভারত করতে এসে সারা দেশে ঘুরে বেড়ালেন? কেন ইউজেনিও বারবা বোম্বের ফুটপাতে শুয়েছিলেন 1 মাস? কেন আজ এত বছরের জীবন পেরিয়ে এসে ইউজেনিও বারবা যা লাস্ট যে বইটা লিখেছেন সেটা হচ্ছে দ্য মুন রাইজেস অ্যাবাভ দ্য গ্যাঞ্জেস, মানে গঙ্গার উপরে চাঁদ উঠছে। তাহলে কেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সব নাট্য পরিচালকেরা আমাদের ট্র্যাডিশনাল, আমাদের ফোক থিয়েটারের ওপর এইভাবে তাকিয়ে আছেন? আমি আরিয়ানা নুশকিনের থিয়েটারে দেখেছি, ওরা আর রুম ইন চেম্বার বলে একটা নাটক করেন, সেখানে থেরেকুতু, তামিলনাড়ুর যে লোকনাট্য, থেরেকুতু আর্টিস্টদের একটা টিমকে নিয়ে গিয়ে পারফর্ম করান। ফলে বারবার ওয়েস্টকে কিন্তু ভারতবর্ষের কাছে আসতে হয়েছে, কারণ ভারতবর্ষের লোকনাট্যের মধ্যে একটা বড় সম্ভাবনা রয়েছে। আমরা সেই সম্ভাবনাটা যদি শ্রদ্ধার সাথে এবং আর্টিস্টিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে বাকি সংখ্যাগুলো নিশ্চয়ই এড়িয়ে যাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ মনীষকে। তিনি অন্য একটি দিক তুলে ধরলেন, যে ঠকিয়ে নেওয়া, যে প্রতারণা, সেগুলোর সঙ্গে আমরা অনেকেই পরিচিত, সেরকম অনেকেই রয়েছেন সেরকম শিল্পী আমাদের চারিপাশে আমরা দেখতেও পাই। আমাদের ফুলমালা দাসী ওয়াশিংটন ঘুরে আসার পরে যথারীতি আবার কিন্তু সেই ট্রেনে উঠে ভিক্ষা করতে থাকেন। তাকে শুনেছিলাম যে তাকে 1,500 টাকা দেওয়া হয়েছিল। এরকম অনেক 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 রকম তাহার চারিদিকে ছড়িয়ে আছে, সেই কথায় যাচ্ছি না। এবারে আমরা শুনবো স্বপন রায়, অভিনেতা এবং আননায়ুত পত্রিকা সম্পাদক। উনি নিজে নাটককারও। তার একটি নাটক সুদিনের লেগে একসময় ভীষণভাবে আলোড়িত করেছিল বীরভূমকে। সেখানেও জড়িয়েছিল লোকসংস্কৃতির উপাদান, এবং তিনি যে নাট্য দলের সঙ্গে কাজ করেন সেই আনন্দ, তারা দ্বাদশ ভক্তা চাডুম বলে একটি নাটক করেছিলেন অনুপম দত্তর লেখা। সেই ধরম পুজোর উপর ধর্মের দেয়াসীদের নিয়ে সেই বিষয়টি তিনি কাজ করেছিলেন। আমরা স্বপন রায়ের কাছে শুনবো তার অনুভব এবং উপলব্ধির কথা। মঞ্চে আমার সঙ্গে যারা বসে আছেন প্রত্যেকেই গুণী মানুষ নিজ নিজ ক্ষেত্রে, তাদেরকে আমার সম্মান এবং শ্রদ্ধা। এবং মঞ্চের ওপারে যারা বসে আছেন, যারা আমাদের নাটকে এবং আমাদের সৎ আশ্রয়, সেই সুধী শত্রুমণ্ডলীকে আমার অন্তরের প্রণাম। আলোচনার বিষয়বস্তু রাখা হয়েছে বর্তমান নাটক শব্দটি ব্যবহার করা হয়েছে, থিয়েটার শব্দটির ব্যবহার নেই। থিয়েটার আমাদের দেশে বয়সে অনেকটাই কম,
কিন্তু নাটকে কয়েক হাজার বছরের প্রাচীন। যখন মানুষ তার সংস্কৃতিকে নিয়ে তার পথ হাঁটা শুরু করলো, তার ভালো লাগা এবং তার ভালো লাগাটা আরও পারিপার্শ্বিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার সংস্কৃতির উপাদানকে নিয়ে হাজির হতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে যে কাল, সেই কাল ও সেই সময়ে আধুনিক। আমরা যে কালে বসে আজকের আলোচনা করছি, এ কালও আমাদের সময়ে আধুনিক। একটা সময় যারা এই লোক সংস্কৃতির সঙ্গে জড়িয়েছিলেন এবং আজও আছেন, তারা প্রত্যেকেই শ্রমজীবী শ্রেণীর মানুষ, অন্তজ শ্রেণীর মানুষ, যাদের শিক্ষার কোনো প্রথাগত শিক্ষা তাদের মধ্যে ছিল না, কিন্তু তাদের অন্তরের মধ্যে প্রতিনিয়ত তাদের দৈনন্দিন জীবনের যে নানান ঘটনা, তাদের দুঃখ বেদনা, আনন্দ অনুভূতি, প্রতি মুহূর্তে তাদের পরিশ্রমকে নিংড়ে নিয়ে যারা তার সম্পদ বানাচ্ছে, তাদের প্রতি তাদের কঠোর মনোভাব, তাদের সেই সান্ধ্যকালীন সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে তারা মানুষের সামনে তুলে ধরতেন। যখন শুরু হলো, তখন তারা মূলত দেবদেবী নির্ভর সাংস্কৃতিক পালার কর্মসূচি শুরু করলেন এবং তারা কিছুটা মেনে নিলেন এই যে দৈব দুর্বিপাক যা কিছু, সেটা তার ভাগ্যের বিষয় এবং ভাগ্যের জন্য দায়ী যে তিনি অন্তজ পরিবারে জন্মগ্রহণ করেছেন, আরেকজন উচ্চ বংশে বা ক্ষমতা সম্পন্ন জায়গায় জমেছেন। ক্রমশ ধারণাটা বদলাতে শুরু করল। লোকনাট্য কিভাবে গভীরতা দিয়ে মানুষকে ছুঁয়ে যায়। একটা সময় যখন সূচনাকালে লোকনাট্যের যে আসরবস্তু গ্রামাঞ্চলে লণ্ঠন বা হ্যারিকেনের আলোয় বা কখনো কখনো হ্যাজাগে, তখনও হ্যাজাগ আসেনি, একটি শামিয়ানার নিচে রাত ভর সেই অনুষ্ঠান চলত। একটা সময় ছিল যখন প্রথম পর্বটি নির্ধারিত হতো, তাদের জন্য যারা গণ্যমান্য ব্যক্তি, তারা উঠে যাবার পর একটা আদি রসাত্মক পরিবেশ তৈরি হতো। এমন মঞ্চ, যে মঞ্চে সারা রাত ধরে লোকনাট্যের অনুষ্ঠান চলছে, ভোর হয়ে আসছে। সেই গ্রামের এক বধূ, তিনি কলসি কাকে বেরিয়েছেন জল নিয়ে আসবেন বলে পুকুর থেকে। সেই মুহূর্তে তিনিও থমকে দাঁড়িয়ে পড়েছেন। মঞ্চে তখন পটলা বলে একজনকে নিয়ে মশকরা চলছে। আসলে লোটো আলকাপের মধ্যে সন্ধ্যার বলে একটা বিষয় আছে, তার বিয়ে সংক্রান্ত বিষয়। সে যাকে ভালোবাসে, সেই ভালোবাসার লোকজন, সেই ভালোবাসার জন তাকে ভালোবাসে না, এই নিয়ে তার মনোকষ্ট, তাকে নিয়ে মজা মশকরা হচ্ছে। হঠাৎ করে সে এমনভাবে উত্তক্ত হলো, হঠাৎ মঞ্চ ছেড়ে পালিয়ে গেল। খোঁজ 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 পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে বলছে, পটলা তুই কোথায়? দেখা যাচ্ছে পুকুর পাড়ে একটা খেজুর গাছের উপর থেকে বলছে, এই যে আমি। একদিকে মঞ্চের সামনে দর্শক হু হু করে হেসে উঠছে, ওইদিকে খেজুর গাছের ওপর থেকে সে বলছে, এই যে আমি। আর মাঝখানের যে সলজ্জ বউ, সেও ফিক করে হেসে ফেলছে তার কর্মকাণ্ড থেকে। এবং অদ্ভুতভাবে সেই সময় উষাকালের যে আলো, সেই আলো প্রকৃতি ঢেলে দিচ্ছেন সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ভাবতে পারেন মানুষের জীবনে কতটা সম্পৃক্তি ঘটে যাচ্ছে সেই মুহূর্তে, সেই ঘটনাটা। আজ এত বছর পরে আমরা কি পথ হারিয়েছি? তাই আবার নতুন করে লোকনাট্যের কাছে আমরা আশ্রয় নিতে যাচ্ছি? হয়তো তাই। একটা সময় এলো যখন লোটো আলকাপের এই বিষয়বস্তু থেকে তারা মুক্তি পেতে চাইলো। তারা নিজেদের স্বাধীন মত বিনিময় করার জন্যে তারা ভাবনা চিন্তা করতে লাগলো এবং তাদের পালার ক্ষেত্রে তারা সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করতে লাগলো। আমাদের দেশ তখন পরাধীন হয়ে গেল, ইংরেজরা এলো, তারা তাদের থিয়েটারকে নিয়ে এলেন আমাদের দেশে। একটি মঞ্চ বাঁধা হলো, তারপরে আলো পড়লো। কলাকুশলী অভিনেতাদের উপরে এই সমস্ত আলোটা উল্টো দিকে সম্পূর্ণ অন্ধকারে দর্শক, দূরত্ব হতে শুরু হলো। একটা লোকনাট্যের যে পরিসরের মধ্যে পারস্পরিক অভিনেতা এবং দর্শকের মধ্যে যে সংযোগ তৈরি হয়, সেই সংযোগ কিছুটা ব্যাহত হলো। মানুষের মধ্যে থেকে তার প্রতিক্রিয়া দিয়ে আমার যে অনুভব এবং আমার যে অনুরণন, তা আমার শিল্প সত্তাকে যেভাবে
জাগিয়ে তুলতে লাগলো, সেই ক্ষেত্রে কোথাও যেন একটা দূরত্বের সৃষ্টি হলো। আস্তে আস্তে দেশ, সমাজ, কাল, তার সময়, তার অর্থনীতি, তার রাজনীতি সব কিছুকেই সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাইল। দেশে একসময় মন্বন্তর এলো। সেই মন্বন্তরের প্রেক্ষিতেও আমাদের দেশে কিছু নাটক নির্মিত হলো। শ্রদ্ধেয় শ্রমিক বন্দ্যোপাধ্যায় তার একটি আলোচনায় বলেছিলেন, সেই মন্বন্তরের সময় একটি লঙ্গরখানায় অভুক্ত মানুষদের খাদ্য বিতরণ করা হচ্ছে। এক নাট্যকর্মী, প্রতিভাময়ী অভিনেত্রীও সেই দলে আছেন। তিনি যাকে খাবার পরিবেশন করছেন, তার বাটিতে, এনামেলের বাটিতে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটি ওই অভিনেত্রীর হাতের ওপরে ঢলে পড়ল এবং মুহূর্তের মধ্যে বোঝা গেল সেই মানুষটি আর তাদের মধ্যে নেই। যার হাতে ওপরে সেই মানুষটি পড়ে গিয়েছিলেন, তিনি আমাদের জনপ্রিয়, সবার শ্রদ্ধার শিল্পী তৃপ্তি মিত্র। তারা তাদের নাটকের মধ্য দিয়ে সেই সময়কালে লোকজ উপাদান নিয়ে নাটক শুরু করেছিলেন একটি সংগঠনের পতাকা তলে। আস্তে আস্তে একটা সময় এলো, দেখা গেল সেই শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, তাদের বিভিন্ন দাবি দাবা ইত্যাদির ক্ষেত্রে অনেক হাত উঠল, অনেক লাল আলো জ্বলে গেল। মানুষ একটা বিরক্তির জায়গা আস্তে আস্তে অনুভব করতে লাগলো। সেখান থেকে যেন একঘেয়েমির একটা ক্লান্তিকর পরিবেশ তৈরি হলো। তখন কেউ কেউ আবার মানবিকতা, মূল্যবোধের নাটক নিয়ে এলেন। পাশাপাশি দূরদর্শনেও তখন তার ঘন ঘটা। আস্তে আস্তে তাও কৃষি হতে শুরু করলো। তখন খোঁজ পড়লো আবার নতুন করে, মনে হয়, লোকনাট্যের কাছে। যে লোকনাট্য মানুষের জীবনকে অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সহজ সরল কথায় মানুষের সামনে উপস্থাপিত করতে পারেন, তার হৃদয়কে স্পর্শ করতে পারেন, তার অনুভবকে। লোকশিল্পীরা তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেভাবে তাদের রচনা এবং উপস্থাপনার মধ্য দিয়ে আসেন, তারা লোকশিল্পী। আর আমরা যারা নাটকের মধ্যে তাকে ব্যবহার করতে চাইছি, তারা কিন্তু লোকশিল্পী না। তার কাছ থেকে সেই জিনিসটা দেখে, সবটা শিখেও বলবো না, আলোচকরা আলোচনায় করছিলেন, সবটা শিখেও যায় না এত সহজের মধ্যে আসেন। সম্প্রতি একটি বাংলাদেশ সফরের সুযোগে ডক্টর রতন সিদ্দিকীর একটি নাটক দেখলাম, কাঁটা গাছে ফুটলো ফুল, লেটো কাহিনী বলে। তিনি পশ্চিমবঙ্গের আসানসোল এবং চুরুলিয়া অঞ্চলের ঘটনাকে বিধৃত করে নাটকটি লিখেছেন, যেখানে শেষ মুহূর্তে দল ভেঙে যাওয়ার ক্ষেত্রে একটি যুবক আসছে এবং তিনি কাজী নজরুল ইসলাম। তো তাঁরা এসেছেন আসানসোল, পুরুলিয়া অঞ্চলে, তারা সেই সমস্ত মানুষদের সঙ্গে মিশেছেন, তাদেরকে সেখানে নিয়ে গিয়েছেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ভাষার ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের যে নিজস্ব ভাষা এবং এখানে পুরুলিয়া, মাফ করবেন, আসানসোল চুরুলিয়ার যে ভাষা, সেই ভাষার কোনো কোনো জায়গাতে যেন সংযোগ ঘটছিল না, কিন্তু অদ্ভুতভাবে তারা সেটাকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন সেই জায়গাটায় পৌঁছানোর জন্য। সেই নাটকের ক্ষেত্রে দেখছিলাম অভিনেতারা অভিনয় করতে করতে হঠাৎ করে লাফিয়ে উঠে আরেকজন শিল্পীর কোলে উঠে পড়ছেন, কাঁধে চড়ে পড়ছেন। আমার বিস্ময়ের সঙ্গে মনে পড়ছিল আমাদের শ্রদ্ধার মানুষ, আমাদের হরদার কথা। তার বিভিন্ন নাটক আমরা যখন দেখেছি লোকাঙ্গিকে, তার শরীরটা তিনি যেভাবে ব্যবহার করেন, তার বয়স কখনো বোঝা যায় না। মঞ্চে যখন তিনি থাকেন, তিনি যখন একজন পাত্র হয়ে মঞ্চে যান, তখন মনে হয় যেন সত্যি একটা 17-18 বছরের সদ্য কিশোর থেকে যৌবনে যাওয়া একটি মানুষ। এবং তার ওই কোলে ওঠাও আমরা দেখেছি। কিন্তু তার কোলে ওঠার যে ভঙ্গি, উঠে পড়ার যে ভঙ্গিটা, তার সঙ্গে ওখানে যিনি অভিনয় করছিলেন, তার অভিনয়ের ভঙ্গিটার মধ্যে অনেকটাই পার্থক্য। কারণ এটা তার নিজস্ব সৃজন, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব বোধ, নিজস্ব মনন, নিজস্ব মাটির জিনিস। আর তিনি সেইখান থেকে শিক্ষা লাভ করে সেই কাজটা করছেন। সংখ্যাটা সেখানটাতে তৈরি হয় যখন আমি কোনো জিনিসটার পুরোপুরি না জেনে তাকে আমি প্রয়োগ করতে যাচ্ছি। অনুজ প্রতিম ভাই বন্ধু
সঞ্চালক অতনু বর্মন একটা কথা বলছিল, তো তেমনি দেখবেন বীরভূমের ভাষার ব্যবহারের ক্ষেত্রে বটে বলে একটি শব্দ ব্যবহৃত হয়। এবং ওই যে সিরিয়ালের কথা বলছিল, সেই সিরিয়ালে দেখবেন বটে কোথায় বসাতে হবে তার ঠিক নেই, বটে কিন্তু যেখানে সেখানে বসিয়ে দেওয়া যায় বলেই তারা মনে করে। এই যে একটা জগা খিচুড়ি ব্যাপার এই লোক সংস্কৃতিকে নিয়ে চলছে, এটা আদপে কিন্তু আমাদের কাছে একটা শঙ্কার কারণ তৈরি করছে। আমরা যারা মনে করছি যে অবলুপ্ত প্রায় সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখছি, আমরা উদ্ধারকর্তা, বোধহয় সেটা নয়। যে কথাটা মনীষ বলছিলেন যে আমরা তাদের কাছে বাধিত, কারণ তারা কখনো আমাদের কাছে হাত পেতে বলেনি যে আমার নাটক, তোমার নাটকে আমাকে নাও, পাঠ দাও, এই দাবিটা তারা করেনি। শিরদাঁড়াটা সোজা করে সে তার সংস্কৃতিকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছে। বরং আমরা আমাদের নাটককে জনপ্রিয় করার অনেক কিছু উপাদান খুঁজতে 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 শেষকালে লোকসঙ্গীত, লোক সংস্কৃতির দিকে হাত বাড়াতে বাধ্য হচ্ছি। এখানে আমি আছি, অতনু আছি, দুজনেই একটি লোকনাটকে অভিনয় করি। আমরা বলি লোকনাটক, কিন্তু সেটা লোকনাটকের আঙ্গিকে তৈরি। আমরা যখন মঞ্চে ঢুকি, যখন যাই কোনো জায়গাতে অনুষ্ঠান করতে, সেখানে আমরা কোনো গুরুত্ব পাই না। গুরুত্ব পাই না অর্থে কি, অন্যান্য শিল্পী যারা আসছেন তারা সেট লাগাচ্ছেন, আলো ইত্যাদি, এবং তারা যখন মঞ্চে আমাদেরকে বলেন যে আপনাদের কি সেট আছে, বলা হয় কিছুই নেই, আপনাদের আলো তো লাগবে, এ লাগবে, এগুলো যখন জিজ্ঞেস করে তারা কিরকম একটা হতাশ মতো হন। কিন্তু নাটকটি শেষ হয়ে যাওয়ার পরে মানুষের যে উচ্ছ্বাস, অর্থাৎ মানুষকে সেই নাটকটি এত উজ্জ্বলভাবে তাকে আঁকড়ে ধরছে এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের যে বন্ধনটা তৈরি করে দিচ্ছে, সেটা কিন্তু অন্য অনেক নাটক পারে না। আমাকে মার্জনা করবেন, আমি একটি অন্য কথা বলছি। আমরা অনেক বড় দলের বড় নাটক দেখছি, দেখার পরে আমরা যারা নাট্যকর্মী তারা গিয়েও হাত মিলিয়ে বলছি আপনার নাটকটা দারুণ সুন্দর, কিন্তু মুখটা ঘুরিয়েই বলছি কিছুই বোঝা গেল না, কী যে করে গেল কিছুই বোঝা গেল না। আমরা প্রতি মুহূর্তে নিজের সঙ্গে নিচের একটা দ্বিচারিতা ভাব, প্রতি মুহূর্তে নিজের সঙ্গে একটা মিথ্যাচার করে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না, অথচ ভাব দেখাচ্ছি আমরা বুঝছি। কিন্তু লোক সংস্কৃতিটা এমন একটা জিনিস যে সেটা আমরা মহানগরীতেও যখন করি, আবার প্রত্যন্ত গ্রামে যখন করি, একইভাবে মানুষকে স্পর্শ করে, মানুষের বোঝার ক্ষেত্রে কোনো খামতি থাকে না। আসলে আমরা যারা নাটক করি তারা তো নিজেদের নাটকের বাইরে একটা ভাবনা নিয়ে কাজ করি। আমরা নিজেরা যে স্বপ্নটা দেখি, নিজেরা চারপাশটাকে মালিন্যহীন অবস্থায় যেভাবে দেখতে চাই, আমরা তো আমাদের সৃজনকে সেভাবেই সাজাতে চাই। তো সেই মালিন্যহীন সৃজনকে সাজাতে গেলে মানুষের মাঝখানে তো কিছু দেওয়ার আছে, আমার উপস্থাপনার মধ্যে তো কিছু বলার থাকে। সেই বলাটাই যদি আমি আমার দর্শককে না দিতে পারলাম, তাহলে আমার সৃষ্টি, আমার সৃজন তার পরিপূর্ণতা লাভ করলো কি, এই জায়গাটা মনে হয় ভাবা। দ্বিতীয় নম্বর হচ্ছে, অতনুও বলেছেন, মনীষ বলেছেন, লোকশিল্পীদের প্রতি মুহূর্তে বঞ্চনা করা হয়। তাদের কাছ থেকে তাদের গল্প শুনে নাটক লেখা হয়, তাদের কাছ থেকে গান নিয়ে নেওয়া হয়, কিন্তু যখন সেটি জনপ্রিয় হয় কোথাও তাদের কোনো কথা উল্লেখ থাকে না। কারণ সে গরিব মানুষের স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদও করতে পারেন না। অন্য লোক হলে পরে হয়তো একটা কেশ কাছারি করতে পারত, কিন্তু তিনি সেদিকে সে পথেও হাঁটান না। কারণ তিনি জানেন তার নিজের মধ্যে সম্পদ আছে, একটা গেছে আরেকটা সম্পদ তিনি বানিয়ে নিতে পারবেন। কিন্তু আমার তো অন্তরটাই শূন্য, আমার ভাড়ার পূরণ করতে গেলে তো আমার তার কাছেই যেতে হবে। এই শঙ্কার জায়গা একটা তৈরি হচ্ছে। সম্ভাবনার দিক হচ্ছে সেটা হচ্ছে একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে আমরা হাঁটছি। প্রতি মুহূর্তে আমাদের সামনে সাঁকোটা দুলছে। আমরা পরস্পরের সামনাসামনি দাঁড়িয়েও দীর্ঘদিনের পরিচিত মানুষও বলে উঠতে পারছি না আমি অমল, তুই হলি আজগর। এমন একটা জায়গায় দাঁড়িয়ে লোকনাট্য পারে, লোক সংস্কৃতি পারে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের জায়গাটাকে তৈরি করে দিতে লালন ফকির করেছেন। এবং অন্যান্য যারা আছেন তাদের প্রত্যেককে আমাদের এই লোক সংস্কৃতি আরো ঐক্যবদ্ধভাবে নিয়ে যেতে, আরো ঐক্যভাবে রাখতে সচেষ্ট হতে পারে। তাই এই মুহূর্তে
লোক সংস্কৃতি বিশেষত আমাদের নাটকের ক্ষেত্রে তার ভাবনা চিন্তা প্রয়োগের প্রয়োজন অত্যন্ত জরুরি এবং সে সম্ভাবনা উজ্জ্বল এই কারণেই, কারণ আমরা যারা বসে আছি আমরা কিছু মহানগরীর লোক আছি, কিছু জেলার এবং কিছু প্রত্যন্ত মফস্বলের লোক আছে। আমরা যে দর্শকের কাছে যাই সেই দর্শককে আমার কথা বোঝাবার জন্য আমাদের কাছে লোকনাট্যই হচ্ছে তার পরম আশ্রয়। কারণ এই শ্রমজীবী দরিদ্র মানুষেরা তাদের শ্রম কাণ্ডের মধ্য দিয়ে, তাদের শোষণ বঞ্চনার মধ্য দিয়ে, তাদের আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়ে যে সৃজনটি করেন, সেই সৃজনটি তাদের নিজস্ব অর্জন, যেখানটা আমি বোধহয় পৌঁছাতে পারি না, আমি আমার অন্যভাবে দেখি। কারণ আমার হারিয়ে যাবার ভয় আছে, তার তো হারিয়ে যাবার কোনো ভয় নেই, কারণ সে অঢেল ভাণ্ডার নিয়ে বসে আছে, আর আমি আমার সামান্য সম্পদ নিয়ে প্রতি মুহূর্তে আশঙ্কায় আছি কখন আমার পুঁজি ফুরিয়ে যাবে। আসলে পুঁজি না থাকলে তো ব্যবসা করা যাবে না। নাটককে নিয়ে, লোক সংস্কৃতিকে নিয়ে যদি ব্যবসা করতে যায় তাহলে তো আমাকে এই সবগুলোকেই আমার নাটকের মধ্যে প্রকরণ হিসেবে ঢুকাতে হবে। তাই কেউ কেউ হয়তো ছুটছেন লোকনাটকের কাছে সেই আশাতে। বলি, মাটির সঙ্গে সংযোগ না থাকলে, সেই মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যদি আপনার যোগাযোগ না থাকে এবং সেই মানুষটির সঙ্গে যদি আপনার আন্তরিক মেলবন্ধন না ঘটে থাকে, আপনার সৃজনে আপনি কখনোই তা প্রয়োগ ঘটাতে পারবেন না। আমাদের জেলার নাটকের দলগুলির সঙ্গে মহানগরীর নাটকের দলগুলির একটি তফাৎ আছে। তারা আমাদের থেকে আবহ, আলো এবং উপস্থাপনার প্রয়োগ রীতিতে অনেক বেশি উন্নত, কিন্তু তাদের মঞ্চগুলিও ভালো সেই মতো। আমরা তো তেমন মঞ্চ পাই না। আমাদের তো এখানে সুব্রত অনেক কষ্ট করে এরকম একটা মঞ্চের আয়োজন করেছে। সব জায়গায় তো এমনও মঞ্চ পাওয়া যায় না, হয়তো শুধু পাটাতন, কিন্তু নাটকটা তো করে আসতে হয়। কারণ আমরা জেলা স্তরে যারা কাজ করি, আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জে আমরা সেভাবেই আমন্ত্রিত হই, সেভাবেই যাই, সেভাবেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই অভ্যস্ত হয়ে যাওয়ার জন্যেই হয়তো কোনো একটা আত্মিক যোগাযোগ গ্রামীণ মানুষের সঙ্গে আমাদের ঘটে যায় প্রতি মুহূর্তে। আর তার থেকে আমরা জেলার মানুষরা ভাবি যে আমাদের যে নাট্য নির্মাণ, সেই নির্মিতির মধ্যে আমরা লোক সংস্কৃতির, লোকনাট্যের আধারকে আমরা প্রয়োগ করব, যাতে আমরা মানুষের কাছে, যে মানুষের কাছে এসেছি সেই মানুষের কাছে তাদের জীবন থেকে নেওয়া জিনিস তাদের কাছেই ফেরত দেব। যদি তারা ভালোবাসেন আমি উৎসাহিত হব, যদি তারা উচ্ছ্বসিত হন আমি প্রাণিত হব, যদি তারা আমাকে আদর করেন আমি বুঝব আমার নাট্যাঙ্গনে একটা ক্ষেত্র আমি তৈরি করতে পারছি, যেখানে আমার আপনজন দুহাত বাড়িয়ে আমাকে গ্রহণ করছে। এই দুহাত বাড়িয়ে এগিয়ে আসার যে সংযোগ, সেই সংযোগের ক্ষেত্রে লোক সংস্কৃতির যে ভূমিকা, সেই ভূমিকা আমরা পালন করার চেষ্টা করি। তাই বলি, হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না। আসলে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে বেদনা, সেই বেদনা হচ্ছে আমার শিকড় থেকে শিকড় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা। বট গাছ দেখেছেন তো, বট গাছের মূল জায়গাটা থাকে না, নামাল নামতে নামতে আবার গাছ তৈরি হয়, ওই নামাল থেকে আরেকটা গাছ তৈরি হয়। আমরা সচেষ্ট আছি এদের কাছ থেকে শ্রদ্ধার সঙ্গে ঋণ স্বীকার করে তাদের উপাদান নিয়ে আমাদের নাটকে প্রয়োগ করতে, আরো আরো সেই বৃহৎ মহিরুহকে আরো আরো অনেক জায়গায় ছড়িয়ে দিতে, যাতে সেই মহিরুহ ছায়া দেয় এবং সেই মহিরুহ জল দেয়, সেই মহিরুহ আশ্রয় দেয় তার নিচে। কারণ আমরা আমাদের শিকড়কে অনেক 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 গভীরে নিয়ে যেতে চাই, যেখানে লোক সংস্কৃতির রসে জারিত আছে আমার শ্রীভূমি নাট্যক্ষেত্র। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্বপন দাকে। আসলে লোক সংস্কৃতির কথা হচ্ছে, এবং সংস্কৃতির, লোক সংস্কৃতি তো একটা বিশাল বড় ব্যাপার। অর্থাৎ সেই সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকে তার সমস্ত কিছু। মানে এরকম অনেক জায়গায় শুনেছি যে এরকম এই সেমিনারটা যখন হলো, সেমিনারটা হয়ে যাওয়ার পরে অনেক ঘোষক
জানিয়েছেন যে এতক্ষণ আপনারা সেমিনার শুনছিলেন, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অর্থাৎ আমরা এতক্ষণ যা করলাম সেটা সংস্কৃতির বাইরে। তো এবার এই সাধারণ মানুষরা ওই লোক সংস্কৃতির যে মঞ্চগুলো, সেখানে যখন কীর্তন গানটা হয়, যখন বাউল গানটা হয়, সেখানে যারা দর্শক সাধারণ আসেন, তার মধ্যে বহু মহিলা পানের বাটা নিয়ে আসেন, সেগুলি শুনতে শুনতে পান বানান খান, এবং বহু পুরুষ সেখানে বসে বিড়ি খেতে খেতে সেই গানগুলো শোনেন। ওটাও কিন্তু ওই সংস্কৃতির মধ্যে। আমাদের প্রেক্ষাগৃহে ধূমপান নিষেধ। সুতরাং এই সবকিছু মিলে ব্যাপারটাকে ভাবতে হয়। এবারে আমি যার কাছে যাব, আমার মনে হয় যে অন্য একটা দিক উজ্জ্বল মুখোপাধ্যায় সেটা ধরেছেন, সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি, আমরা ছৌ শেখার চেষ্টা করছি, আমরা সেটাকে নিয়ে প্রয়োগ করছি, সব ঠিক আছে, কিন্তু সত্যি সত্যি তো ওটা সম্ভব নয়। মানে ওটার সঙ্গে থাকতে থাকতে বেড়ে ওঠা, যেটা মনীষ বলছেন, যেটা বেড়ে ওঠা, সেটা তো আর সম্ভব নয় আমাদের পক্ষে গিয়ে। আমরা চেষ্টা করছি যতটা পারা যায় সেটাকে আত্মীকরণ করে সেটাকে মঞ্চে দেখাতে। এবার উজ্জ্বল সম্প্রতি তার ধর্মমঙ্গল নাটকে যেটা করেছেন, সেই নাটকে আমরা দেখেছি, সেই নাটকে যে বাউল অভিনয় করছে তিনি সত্যিই একজন বাউল। সেই নাটকে ঘোড়া নাচ করছে যারা, তারা সত্যি ঘোড়া নাচটাই করে, এবং সেই নাটকে যে বহুরূপী, সে সত্যি সত্যিই বহুরূপী। আমরা কখনো ওটা হতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে যে সেই বহুরূপীটা তিনি কিন্তু অভিনেতা হয়ে যাচ্ছেন। তাহলে পরে একজন লোকশিল্পীকে যদি অভিনয়ে নিয়ে এসে অভিনেতার জায়গায় বসিয়ে দিয়ে কোনো একটা ভাবনা চিন্তার কাজ কেউ করতে চায়, তাহলে তার ভিতরে সম্ভাবনাটা কোথায়? বা সেটা নিজে সেই নাটকটা করতে গিয়ে, নির্দেশনা দিতে গিয়ে তিনি সেটা আরো ভালো বুঝেছেন। তো আমরা যাব সেক্ষেত্রে উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। সুব্রতকে খুব অস্থির হয়ে ঘোরাফেরা করতে দেখছি। আমি মনীষদাকে বলছিলাম এটা আমার কাছে খুব শুভ ইঙ্গিত, কারণ খুব বেশিক্ষণ বলতে হবে না, আর 1 মিনিটে শেষ করা যায়। শঙ্কা একটা তো নিশ্চয়ই আছে, এক পাশে মনীষ মিত্র, এক পাশে স্বপন রায়, আর সামনে বসে আছেন বিজয় দাস। তো ফলে এটাই শঙ্কা, আর সম্ভাবনা হচ্ছে একটা ফ্রেমে এই মানুষগুলোর সাথে আমার ছবিটাও উঠে গেছে, এটা একটা সম্ভাবনার দিক। খুব কম সময় নেব। প্রথম বিষয় আমার মনে হয় যে আমাদের ভাবনা, আমাদের যাপনে কোথাও একটা বড় বিস্তৃতি আছে। এটা একটা বড় ত্রুটি হতে পারে। মানে আমরা অভিজ্ঞতা যেটা দিয়ে শুরু করেছিলেন, যে লেবেডাব সাহেবকে দিয়ে আমরা শুরু করছি। আমরা যারা নাটকের ছাত্র, নাট্যকর্মী, আমরা লেবেডাব সাহেবের নামটা খুব জানি, আমরা শিশুরাম অধিকারীর নাম জানি না। যিনি বাংলা নাটক বা অভিনয় চর্চা নতুনভাবে শুরু করছেন বাংলায়, আমরা তার খবর রাখি না। এটা শুধু নাটকে নয়, ওই বললাম আমাদের যাপনে, আমাদের অভ্যাসে, আমাদের শিক্ষায় আমরা কেমন একটা হয়ে গেছি যে আমরা তো বাংলা বলতেই লজ্জা পাই, বা বাধ্য হয়ে বাংলাটা বলি। যদি ইংরেজিটা বলতে পারতাম আমি আরো বেশি নিজেকে স্মার্ট বলে মনে করতাম। এই যে সমস্যা, এই সমস্যাটাই আমাদের গোড়ায় গলদ। অর্থাৎ আমার শিক্ষা, আমার রুচি, আমার ভাবনা এমনভাবে আমাকে, আমার সমাজকে, আমার যাপনকে গ্রাস করে ফেলেছে যে আমি বুঝতেই পারি না যে ফিরে চল মাটির টানে, আমাকে আমার শিকড়ের কাছে যেতেই হবে। ফলে সমস্যার মূল জায়গা, সম্ভাবনা তো অনেক দূরের কথা, সমস্যার মূল জায়গায় হচ্ছে যে আমি আমার মাটিটাকে চিনব, এই অভ্যাসটাই আমার যাপনের মধ্যে নেই, আমার সমাজ শিক্ষার মধ্যে কোথাও হারিয়ে ফেলেছি। আর তার ফলে কি হচ্ছে, এটাও আমার মনে হয়, যদিও আমার মাথায় বুদ্ধি শুদ্ধি বলে যে পদার্থগুলি থাকে সেটা অত্যন্ত কম, এক ধরনের যে নাটক নাগরিক জীবনে চলছে, সেই নাগরিক জীবনের নাটক আমাদের কাছে, আমাদের মতো একদম সাধারণ মাটিতে বসে থাকা মানুষের কাছে তারা কি বলতে চাইছে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আবারও বলছি, এই সমস্যাটা শুধু নাটকের ক্ষেত্রে নয়, বাংলা উপন্যাস দেখুন, একই সমস্যায় আমরা ভুগছি। কবিতা এমন কি লেখা হয় যা আমরা বুঝে উঠতে পারছি না। ফলে আমাদের সমস্যা হচ্ছে যে আমি বাংলা কবিতা বুঝতে পারছি না, আমি বাংলা উপন্যাসের ভিতরে আমাকে খুঁজে পাচ্ছি না। একইভাবে বাংলা নাটকের মধ্যেও আমি আমার কথা দেখতে পাচ্ছি না।
আর একটা বড় সমস্যা, আমি একটা একটা করে সমস্যা তৈরি করছি। যে প্রথম সমস্যা যদি হয় আমি আত্মবিস্মৃত হয়েছি, নিজের জায়গাটাই ভুলতে বসেছি, তাহলে দ্বিতীয় বিষয়টি এটাই যে এটা ভুলে আমি যা দেখছি, আমি যা করছি, আমরা যা বিনিময় করছি, তা দুর্বোধ্য হয়ে যাচ্ছে। আমরা আমাদের সৃষ্টি আমি বুঝছি, কিন্তু সামনের মানুষজনকে বোঝাতে পারছি না। একটা কথা খুব প্রচলিত আছে, আমাদের সাহিত্য সভায় এক সময় খুব বলা হতো যে এমন একটা সময় এসেছিল বাংলা সাহিত্যে, জীবনানন্দ উত্তর বাংলা সাহিত্য বলা যায় 80-র দশকের পর থেকে, যে আমি কবিতাটা পড়ার পর জিজ্ঞাসা করলাম এটা বোঝা গেল তো, যদি কেউ বলে যে হ্যাঁ বোঝা গেল, তাহলে আমি ছিঁড়ে ফেলবো, মানে ওটা কবিতা হয়। আমাদের ভিতরে একটা ট্রেন্ড এসেছে যে আমি এমন কিছু করব যে মানুষ সারা রাত মাথা চুট করবে। এবার কি হচ্ছে, মূল সমস্যায় আমরা এসে পৌঁছেছি। সেটা কি না, মানুষের বয়ে গেছে, মানুষ আমাদের রিফিউজ করছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, ত্যাগ করছে। আমরা দেখছি এসি অডিটোরিয়াম, প্রচুর সিট, দারুণ ব্যবস্থাপনা, সব কিছু আছে, মানুষ নেই। বাংলা থিয়েটারে, বাংলা নাটকে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার বড় সম্ভাবনা এটাই যে আমরা যদি সেই মানুষের কথা বলি যে মানুষটাই ভারতবর্ষ, যে মানুষের সংস্কৃতিটাই আমার সংস্কৃতি, তাহলে মানুষ আমি যা বলতে চাইছি আর সে যা শুনতে চাইছে, জানতে চাইছে, সে যা যাপন করে, এই দুটো কোথাও গিয়ে মিশে যায়, ফলে আমার নাটকটা বাংলা নাটক হয়। তো আমার মনে হয় যে আমার নাটকে আমার লোকজ উপাদান, আমার মাটির সংস্কৃতি নেব এই কারণেই যে ওটাই আমার আসল জায়গা, এবং আমি এটাই বলতে চাইছি, এইভাবেই বলতে চাইছি। দ্বিতীয় বিষয় আমার মনে হয় যে আবার একটা সমস্যার কথা বলি। ধরুন দিল্লির একটা নাটক হচ্ছে এবং কলকাতার একটা নাটক হচ্ছে, চেন্নাইয়ের একটি নাটক হচ্ছে, বোম্বের একটি নাটক হচ্ছে। আমরা নাগরিক জীবনকে এমনভাবে ধরেছি, আমি মনীষদার কাছে এই শব্দটা শুনেছিলাম এবং কানের ভেতরে আমার এমনভাবে ঢুকে গেছে শব্দটা, অনেকবার শোনা, ছোট থেকে শোনা, কিন্তু বিশেষভাবে শুনেছিলাম যে বাজার আমাদের এক করে দিতে চাইছে। আমরা সবাই যেন এক পোশাক পরি, সারা পৃথিবীর মানুষ যদি এক পোশাকের হয় তাহলে বাজারটা ভালো হয়। ঠিক তেমনি আমাদের নাটকের বিষয়বস্তু, আমাদের নাটকের আঙ্গিক, আমাদের নাটকের উপাদান এক হয়ে যাচ্ছে। কোনটা উত্তর ভারতের নাটক, কোনটা বাংলার নাটক, কোনটা দক্ষিণ ভারতের নাটক, আমি নাটকের মঞ্চে বসে আলাদা করতে পারছি না। তো ফলে আমি যদি বাংলার প্রতিনিধিত্ব করি বাইরের কোনো জায়গায়, তাহলে তারা চায় যে বাংলা কি বলতে চাইছে, বাংলার নিজস্বতা কি, তারা তো খুঁজে পাচ্ছে না, না আমার পোশাকে পাচ্ছে, না আমার ভাষায় পাচ্ছে, না আমার যে আঙ্গিক সেই আঙ্গিক কে পাচ্ছে। ফলে আমার যে মৌলিক জায়গা সেটা নষ্ট করছি। আমাদের সৌভাগ্য আমরা ভারতবর্ষে জন্মেছি, এত বিচিত্র লোক সংস্কৃতি অর্থাৎ মাটির সংস্কৃতি অর্থাৎ আমার নিজের সংস্কৃতি, তার এত বৈচিত্র্য, সেগুলোকে সব অস্বীকার করে আমরা বাংলার এত বৈচিত্র্যকে অস্বীকার করে যদি নাগরিক জীবনকেন্দ্রিক মনস্তাত্ত্বিক নাটকই করে যাই, তাহলে আমরা আমাদের নিজস্বতাকে অন্য জায়গাতেও দিতে পারছি না। ফলে সম্ভাবনার দিক এটাই যে আমি যত আমার মাটির দিকে যাব, আমি যত আমার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এই দিকে ছুটবো, তত আমার মাটি কথা বলবে, যে মাটি ওই মাদলের তাল আমাদেরকে দেয়। আমি যখন সেই জিনিস নিয়ে, সেই উপাদান নিয়ে অন্য জগতে যাব, তারা বুঝবে এটা বাংলার, এটা স্বতন্ত্র, এটা বাকিদের থেকে আলাদা। না হলে আমাদের স্বাতন্ত্র্যটা আমরা হারিয়ে ফেলছি, আমরা বলতে পারছি না যে হ্যাঁ এটাই বাংলা নাটক। তো আমাদের সম্ভাবনার দিক দ্বিতীয়, যে আমরা যদি আমাদের নাটকে লোকজ উপাদানকে আঁকড়ে ধরি, কিভাবে আঁকড়ে ধরবো তার বিস্তৃত আলোচনায় আমি যাচ্ছি না, সময় সংক্ষেপ, কিন্তু আমি বলছি আঁকড়ে যদি ধরি আমার সংস্কৃতিকে, তবে তা হবে আমার নিজস্ব, আমার স্বতন্ত্র, এবং সেটা যেমন মানুষের কাছে পৌঁছতে পারবে, তেমনি আমরা নাটকের লোক হয় না, এই যারা দীর্ঘশ্বাস ফেলি সেই দীর্ঘশ্বাস থেকে মুক্তি পাবো। আমরা কলকাতায় খুব বেশি নাটক করতে পারি না, খুব বড় বড় অডিটোরিয়ামে খুব বেশি নাটক করতে পারি না, যেটা স্বপনদা বলছেন, কিন্তু হ্যাঁ আমরা গ্রামে গ্রামে তাঁবু খাটিয়ে যেখানে নাটক করি, এখনো এই সময় এই মোবাইলের চূড়ান্ত দিনে দাঁড়িয়েও আমরা বলতে পারি
যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমরা নাটকটা করতে পারি। কেন হাজার মানুষ আমাদের নাটক দেখে? দেখে এই কারণেই যে আমার নাটকে সে তার জায়গাটা খুঁজে পায়। এই জন্যই আমার নাটকে আমার সংস্কৃতি নেওয়াটা দরকার। সম্ভাবনার দিক আর আমি বলছি না, শঙ্কার দিক যেটা, সেটা হচ্ছে যে নাটকটার নাম করেই ফেলছি, করা উচিত হচ্ছে কিনা জানি না, কার প্রযোজনা কারা করছে আমি বলছি না, আমার অভিজ্ঞতার কথা বলছি। আমরা খুব উৎসাহের সাথে যে দেখতে গেলাম আমার মাটির গল্প হাঁসুলিবাঁকের উপকথা। দেখতে গিয়ে বড় অবাক হলাম যে যেভাবে আমরা হাঁসুলিবাঁককে দেখেছি, যেভাবে তারাশঙ্করকে বিশ্লেষণ আমরা করে এসেছি পাণ্ডিত্যের জন্য নয়, মাটিতে থেকেছি বলে, কি অদ্ভুতভাবে কি বিকৃতি একটা ভাষা আমরা শুনছি, আমাদের কান নিতে পারছে না। অতনুদার আমার মনে আছে, আমি বলে ফেলছি সব, স্বপনদা সবাই জড়িয়ে গেছে বিষয়টাতে। স্বপনদার আলোনায়দে অতনুদার একটা বিশাল সমালোচনা বেরোলো যে এটা বীরভূমের ভাষা নয়। আমি আশ্চর্য হয়ে গেলাম। ঠিক তার পরেই নাটকটা আমি দেখতে গেলাম, তো নির্দেশক সামনে দাঁড়িয়ে প্রথমেই ঘোষণা করছেন যে আপনারা আবার ভাষার ক্যাচক্যাচালি শুনতে যাবেন না, যা করছি সেটা শুনুন। এই ঔদ্ধত্যটাকেই শঙ্কা, শঙ্কা এই ঔদ্ধত্যে, শঙ্কা এই অকারণ নাগরিক আভিজাত্যে, মিথ্যা আভিজাত্যে। এইখানেই সংজ্ঞা যে আপনি যা করছেন, আপনি কলকাতায় বসে করছেন বলে আমার সংস্কৃতিটা আপনি যা খুশি তাই করবেন, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? তার মনেই হচ্ছে না যে আমি ভুল করছি। তিনি বলতেই পারেন, তিনি যদি এইটাই বলতেন, হাঁটু গেড়ে বসে বলতেন যে আমি এই মাটির ভাষাটা জানি না, আমি আমার মতো করে চেষ্টা করেছি, আপনারা মার্জনা করবেন, তাহলে বুঝতাম তিনি কিছুটা হলেও মাটির কাছে মিশতে চাইছেন। শঙ্কা এইখানেই যে তিনি বুঝতেই পারছেন না আসলে তিনি মাটিকে নিতে গিয়ে, মাটি মাপতে গিয়ে মাটিকে ঘৃণা করে ফেলছেন। শঙ্কা এইখানেই, শঙ্কা লোক সংস্কৃতির নেই। লোক সংস্কৃতি জীবনের তালে তালে নিজেকে পরিবর্তন করে করে যায়। আমাদের গ্রামের কোপাই ময়ূরাক্ষী মনে হয় মরে গেল, শ্রাবণ মাসে এসে বোঝা যায় যে তার ভরা জল এখনো আছে, সে মরে নাই। তো আমার লোক সংস্কৃতি মরবে না, আমার মাটির সংস্কৃতি মরবে না। শঙ্কা লোক সংস্কৃতিকে নিয়ে নয়, শঙ্কা ওই একটা মিক্সড কালচার, সেইটাকে নিয়ে যা ব্যবহার করে আরোপিত করে মানুষের কাছে, সংস্কৃতির কাছে একটা ভুল বার্তা নিয়ে যাচ্ছে। আরেকটা ভয় আছে, সেটাও বলি, এটা আমি শুনেছিলাম, আমার খুব মজার, আমি এক্ষেত্রে বলে দিই। সেটা হচ্ছে চাক ভাঙা মধু সুন্দরবনের যারা মৌ শিকার করে বাঁচে তারা আগ্রহের সাথে এসেছিল নাকি, এটা আমার শোনা কথা। আমি প্রবীর গুহর কাছে শুনেছিলাম, আমার খুব বিষয়টা ভেতরে ঢুকেছিল যে চাক ভাঙা মধু, যেখানে সুন্দরবনের মানুষের জীবিকার জীবন সংকটের কথা বলা হচ্ছে, শোষণের কথা বলা হচ্ছে, সেই নাটকটা হচ্ছে কলকাতায়। কারা শুনছে? যারা তথাকথিত বাজার করছে, যারা শোষক। সুন্দরবনের মানুষ তো শুনছে না, হচ্ছে সুন্দরবনের মানুষের জীবন যন্ত্রণার কথা। তারা যখন এসে বলছে যে আমাদের এখানেও নাটকটা হোক, আমরা দেখতে চাই, শুনতে চাই, কিন্তু তাদের পরিকাঠামো নেই। সুন্দরবনে অত বড় পরিকাঠামো করা যায় না, সুন্দরবনের মানুষের অত পয়সা নেই, ফলে সুন্দরবনের মানুষ বঞ্চিত হচ্ছে চাক ভাঙা মধু থেকে। যারা বঞ্চিত, যাদের বঞ্চনার কথা নাটকে বলা হচ্ছে, তারা সেই নাটকের স্বাদ পাচ্ছে না। হাততালি দিচ্ছে কারা? যারা শোষণ করছে। শঙ্কা এইখানেই যে আমরা নাগরিক আভিজাত্যে যদি লোক সংস্কৃতিকে ব্যবহার করি, তাহলে এক ধরনের অসম্মান সমাজ, সংস্কৃতি, জীবন তাকে কোনোদিন ক্ষমা করবে না। সম্ভাবনা এইখানেই, মাটির কাছে নতজানু হয়ে যদি মাটির সংস্কৃতিকে বরণ করি, তাহলে বাংলা নাটক আগামী দিনে আবার এক গৌরবের ইতিহাস বহন করবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বলকে, তিনি অন্য একটি দিক তুলে ধরেছেন। তো যেই নাটকটির কথা তিনি উল্লেখ করেছেন কলকাতার মঞ্চে, সেই নাটকে শুধুমাত্র যে সেই পরিচালক উদ্ধতভাবে ওই কথাটি বলেছিলেন তা নয়, তিনি আরো সাংঘাতিক ব্যাপার, তারাশঙ্করের হাতে গড়া একটি চরিত্রকে দিয়ে বলাচ্ছেন। সেই চরিত্রটি অভিনয় করতে করতে বলছে
যে আমরা বাপু অত বীরভূমের ভাষা টাষা তো বুঝি না, তো আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল টুল হয়ে যায় তাহলে অনেক পণ্ডিত লোকেরা আবার লেখালেখি করে ফেলে, এটা যেন আপনারা মাফ করবেন, আর পণ্ডিতরা থাকলে পরে কিছু মনে করবেন না। এটা এটা হতে, পণ্ডিতরা উঠে যেতে পারেন, যদি সেই পণ্ডিতরা এখানে থাকেন উঠে যেতে পারেন। আমি বলছি একজন নির্দেশক দাঁড়িয়ে কথা বলতে পারেন, কিন্তু আমি কেন শুনবো তারাশঙ্করের হাসুরিবাগের উপকথার একটা চরিত্র এই কথাটা বলবে? এই ঔদ্ধত্য তো ঠিক নয়, এবং এইটা একটা বিরাট শঙ্কা। এই শঙ্কা আজকের এই আলোচনায় অদ্ভুতভাবে উঠে এসেছে নানাভাবে, কারণ সম্ভাবনার কথা তো আমরা সেভাবে কেউ জানি না, শঙ্কাটা প্রতি মুহূর্তে উপলব্ধি করি, সুতরাং শঙ্কার কথাই বেশি উঠে আসবে। এবং আরেকটি শঙ্কার কথা বলি, এই আলোচনা যখন শুরু হয়েছিল তখন শঙ্কা প্রকাশ করেছিলেন অদ্রিজা যে 10 মিনিট করে প্রত্যেককে বলতে দেওয়া হয়েছে, 5 জন আছে, তো সবাই যদি 12 মিনিট করে বলে 2 মিনিট করে বাড়িয়ে দেয় তাহলে ওনার 10 মিনিট আর লাগে না। কিন্তু সেই শঙ্কাটা অমূলক, অমূলক, কেননা হিসেব বলছে এখনো 10 মিনিটের সম্ভাবনা। না, আমি বলছি যে বাইরে যারা আছেন, আরে আসুন, গান হবে, নাচ হবে, নাটক হবে, আরে আসুন ভাই, একটা কবিতা বলে ছেড়ে দেবো, বাদ বাকি সব সংস্কৃতি এখানে হয়ে গেছে। দেখি কবিতাটা দেশিকগিরি, ওটা আবার আমি ঘাটাঘাটি করতে পারি না। আমি বলছি যে আমার এখানে শঙ্কা বা সম্ভাবনা নিয়ে কিচ্ছু বলার নেই, কারণ শঙ্কা এবং সম্ভাবনা নিয়ে এবং শঙ্কা এবং সম্ভাবনা নিয়ে বলেছে, সবাই বলে দিয়েছেন। আমার সবচেয়ে যেটা মানে আমার সবার কথাই বলা হয়ে গেছে, এবং আমি সেই ছাত্র আর কি, যে মোটামুটি সবার খাতা নিয়ে টুকে লিখে দিই, কাজে আমি মোটামুটি টুকে লিখে দিয়েছি যে এই কথাগুলো আমারই। শেষ কথা যেটা, যে নাগরিক একটা ঔদ্ধত্য খুব শঙ্কা, এটাই শঙ্কা সমস্ত সংস্কৃতির ক্ষেত্রে। সেজন্য আমি একটা কবিতা বলে দিচ্ছি। কবিতা লিখেছেন সুবিনয় হেমব্রম বলে একজন। হ্যাঁ, এটা ঠিক, আমার উচ্চারণে একটু ভুল হবে অতনুদা, আপনি ধরবেন না সেটা প্লিজ। পদবী হেমব্রম মানে আমি সাপ ধরে খাই, মাথায় পালক গুজে লাচি, আমাদের বাড়ির মেয়েরা জঙ্গলে বেড়াতে আসা শৌখিন বিপ্লবীদের মনোরঞ্জন করে। আপনি অলচিকি হরফ আর সাঁওতালি ভাষা নিয়ে আপনার ভাষা জ্ঞান জাহির করে কত আপনি আদিবাসী প্রেমী প্রমাণ করিবেন। হেমব্রম মানে আপনি আমায় যা খুশি বুঝাবেন, লড়িয়ে দিয়ে মজা দেখবেন। হেমব্রম মানে আমি চিড়িয়াখানার জীব, বটেটা বললাম না। হেমব্রম মানে আমি চিড়িয়াখানার জীব, আপনি দেখতে আসেন আর শাল পাতায় করে কোটা আর লড়া কুতত্বের চানা চুরলি আসেন। এইরকমই ভাবছিলেন তো? এইরকম বলছি মানে আমি খাঁটি হেমব্রম নই, তাই মনে হচ্ছে তো? আপনি আমার চেয়ে বেশি হেমব্রম, বেশি মুসলিম, বেশি সংখ্যালঘু, বেশি অসহায়, বেশি সাহায্য দরকার, বেশি রং আপনার মুখে, বেশি পালক আপনার টুপিতে। হতাশ হচ্ছেন তাই না? যেদিন এই নাগরিক ঔদ্ধত্য আপনার সামনে আসে, আপনি উঠে আসেন না কেন? দাঁড়িয়ে ওখানে বলেন না কেন যে এই নাটক আমার জন্য নয়, আমি ওখানে থাকবো না, এর ভাষা আমার নয়, এর গান আমার নয়, এর সুর আমার নয়, আমি থাকবো কেন? আর যদি দিতেই হয় আপনার নাগরিক সভ্যতার কথা, ভাষা, মান্য বাংলা, তো আপনি সেখানেই কথা বলেন। আপনার সেই নাটকই আমি দেখি, আমার ভাষায় কথা বলতে আসবেন। নমস্কার ভাইয়া, নাটক আসছে। অতনুদা, 1 সেকেন্ড, হ্যাঁ, আমি তো প্রচন্ড ভয় পাচ্ছি, কারণ এরপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তবে সত্যি আমার কোনো নাগরিক ঔদ্ধত্য নেই, যা ভুল করব সব ধরিয়ে দেবেন, আর পরের অভিনয় নিশ্চয়ই ঠিক করবার চেষ্টা করব। একটা মুশকিল হয়ে গেছে এখন, কলকাতার মানুষেরা কথা বলতে গেলে দুবার ভাবছে না, তারপরে প্রথমেই ভাষা নিয়ে বলে দিচ্ছে। মনীষ দা যেটা বললেন
আমার খুব মনে আছে প্রথম বিষয় দিদি আছেন, সীমাদি আছেন, যে যিনি তিজন ভাইয়ের পায়ের নিচে বসে তিনি শিক্ষা গ্রহণ করেন। আমি মনীষদাকে দেখেছি আমাদের লোক সংস্কৃতি উৎসবে মারাত্মক অসুস্থ। তাপস অভিনয় করবে, তাপস আমাকে বারবার বলছে, ফোন করছে কলকাতা থেকে যে দাদা তুমি ইয়ে করো না, দাদাকে যেতে দিও না। আমি বলছি দাদা বেরোতে হবে না, কিন্তু লোকশিল্পীদের সাথে একদম মিশে থাকা যেটা বলে সেটা মনীষদাকে দেখেছি। আর কিছু মনে করবেন না, আমাদের লাভপুরে আমার দেখা প্রথম, তারপর অনেককেই পেয়েছি, কিন্তু প্রথম মানুষ যিনি আমাদের সঙ্গে মাটিতে বসে খেতে পারেন। সুতরাং মনীষদার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা তো দেখলামই যে কিভাবে আমরা সমৃদ্ধ হয়েছি। শঙ্কার কথা প্রচুর শুনেছি আর সম্ভাবনার কথা কম শুনেছি। তবে অদ্রিজার কবিতাটি শোনার পর আমরা এটুকু বলতে পারি যে সম্ভাবনা তো আছেই, কারণ সুবিনয় হেমব্রমরা কবিতা লিখছেন বাংলা কবিতায়, প্রশ্ন তুলে দিচ্ছেন, আঙুল তুলে দিচ্ছেন, এবং সেটা তো হচ্ছে, এবং সেটা আজ নয়, সেটা অনেক দিন ধরে হচ্ছে। অনেক কবিতা এরকম লেখা হচ্ছে। খুব সম্প্রতি দেবাশিস দণ্ড একটি কবিতা লিখেছেন, যে কবিতাটিতে তিনি মেধা ম্যাডামকে প্রশ্ন করেছেন যে মেধা ম্যাডাম আপনি আমাদের পুরুলিয়ার ভাষায় যেটা বলছেন ওটা কি বলছেন, ওটা তো নয়, এবং সেটা হচ্ছে। এবং সেই ঘটনা যখন ঘটছে এবং সেটা প্রয়োগ করতে গিয়ে অনেক সময় গন্ডগোল হয়ে যাচ্ছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি নাটক, অন্য একটি দল, উজ্জ্বল যার কথা বলছিল তারা নন, অন্য একটি দল সেই নাটকটি করতে গিয়ে একটু প্রতিবাদ বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার করা হলো চরিত্রটির মুখ দিয়ে, সে বলছে লা লা লা। আমার বীরভূমের মানুষ সেটা শুনলে বুঝবে নৌকা নৌকা নৌকা, কারণ আমাদের কাছে লা মানে নৌকা, লা মানে লা ঘাটা, যেখানে নৌকার ঘাট। আমরা না কে নাই বলি, এবং আমার মনে হয় সারা পৃথিবীর সমস্ত মানুষ না কে না বলুক, এটা যেদিন বলতে পারবো সুবিনয় হেমব্রমরা উঠে আসবে কবিতায়, এবং ওই মাতালমার্ডিও যেদিন পরিষ্কার পার্থক্যটা বুঝিয়ে দেবে যে ফারাক কিছুই নাই, তোরা ডিংটো করিস আমরা মদটো খাই। ধন্যবাদ। আজকের এই আলোচনা চক্র একটা অন্য মাত্রায় পৌঁছে গেল, যেটা মনীষ প্রথমেই বলেছেন যে এরকম একটি প্রত্যন্ত জায়গায় এরকম একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এটা তো অন্তত মহাজাগতিক ইথারে কোথাও থেকে যাবে, মনে হবে এটা বোধহয় আলেকজান্দ্রিয়ায় আলোচনা হচ্ছিল। এইসব আড্ডাই তো হতো তখন। তারপর তো আমাদের আড্ডা পরিষ্কার পরনিন্দা পরচর্চায় চলে গেছে। তো সেই জায়গা থেকে 1 ঘন্টার জন্য আমরা যে নির্মল বাতাসটা এখান থেকে গ্রহণ করতে পারলাম, তার জন্য ভবানীপুর সপ্তপ্রদীপকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আবার ধন্যবাদ জানাই বাংলা থিয়েটারের এই 5 রথীকে, যাদের সঙ্গে বসে সঞ্চালনার ধুয়ো দিতে গিয়ে আমি মাঝখান থেকে অনেক কিছু শিক্ষায় শিক্ষিত হলাম আপনাদের সকলের মতোই। সবাই ভালো থাকুন। এরপর অবশ্যই আমাদেরটা সংস্কৃতি ছিল, পরেরটা সংস্কৃতি নাটক শুরু হবে। ধন্যবাদ।